হ্যাঁ, তোমরা গতদিন যে প্রবলেমগুলো আমাকে দিয়েছিলে সেই প্রবলেমগুলোর মধ্যে সম্ভবত স্নেহা তালুকদার যে প্রবলেম তিনটি দিয়েছিল সেটা হলো 1, 2 আর 3। এক নম্বর প্রশ্নে ছিল কুলম্বের সূত্রে 1/4πε0 এর একক ক্যাপিটাল এম পার এফ বলতে কী বোঝে। হ্যাঁ, প্রকৃতপক্ষে 1/4πε0 এর ইউনিট ক্যাপিটাল এম পার এফ নয়, এটা হয় স্মল এম পার এফ, যেখানে স্মল এম মিটার এবং এফ ফ্যারাডকে নির্দেশ করে, যেটা আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম। যাই হোক, ওটা কারেকশন করে নেবে, এটা ক্যাপিটাল এমটা হবে স্মল এম। দ্বিতীয় প্রবলেমে যেটা বলেছিল তড়িৎ দ্বিমেরুর অক্ষস্থিত কোনো বিন্দুতে বা এই অবস্থানে তড়িৎ প্রাবল্যের রাসায়নিক প্রতিষ্ঠা, এটাও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, থার্ড প্রবলেম তড়িৎ প্রাবল্যের একক নিউটন পার কুলম থেকে ভোল্ট পার মিটারে রূপান্তর হয় কিভাবে। একটু দেখে নেই। তড়িৎ প্রাবল্য ই এর একক নিউটন পার কুলম। বাস্তবে ই ইকোয়ালস টু এফ বাই কিউ, এখান থেকে নিয়ে আসা এফ ইকোয়ালস টু কিউই, যেহেতু এফ এর এসআই ইউনিট নিউটন এবং কিউ এর এসআই ইউনিট কুলম, নিউটন পার কুলম, কিন্তু এটাকে ভোল্ট পার মিটার হিসাবেও লেখা যেতে পারে। জাস্ট চিন্তাভাবনাটাকে এইভাবে নাও, আমি যদি এমনটা বলি যে না নিউটন ইন্টু মিটার বাই কুলম ইন্টু মিটার, হ্যাঁ নিউটন ইন্টু মিটার বলতে বল ইন্টু সরণের ইউনিটটাকে নির্দেশ করছে, অর্থাৎ কার্য। তাই বলা যেতে পারে নিউটন ইন্টু মিটার মানে জুল বাই কুলম ইন্টু মিটার। এই যে জুল বার কুলম, জুল মিন্স কৃতকার্য ডাব্লু, আর কুলমের যদি বলি কিসের একক আর কি, সেটার আধান, অর্থাৎ ডাব্লু বাই কিউ। এখানে জুল পার কুলম এককটি ডাব্লু বাই কিউ রাশিটির একককে নির্দেশ করছে। হ্যাঁ, ডাব্লু বাই কিউ এটা প্রকৃতপক্ষে তড়িৎ বিজ্ঞানে এই জিনিসটাই হলো তড়িৎ বিভব ভি। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞা থেকে যদি একটু খেয়াল করে দেখি, আমরা পূর্বেও পড়েছিলাম ক্লাস 10-এও যে ভি ইকোয়ালস টু ডাব্লু বাই কিউ। তাতে বিভবের এসআই একক আমরা পড়েছিলাম ভোল্ট, অর্থাৎ নিউটন পার কুলম এর পরিবর্তিত রূপ ভোল্ট পার মিটার হিসেবে বলা যেতে পারে। এই ছিল আমাদের থার্ড প্রবলেম। হ্যাঁ, ফোর্থ প্রবলেম বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা, সম্ভবত এটা দিয়েছিল ভাস্কর। বৃত্তাকার রিংয়ের অক্ষস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা প্রতিষ্ঠা। আচ্ছা, ধরে নিলাম এখানে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং, যা প্লাস কিউ আধানে আহিত। হ্যাঁ, যদি বৃত্তাকার রিংটিকে প্লাস কিউ আধান দেওয়া হয় তাহলে রিংটি সর্বত্র সেই আধান ছড়িয়ে পড়বে। এবং জেনে রাখা উচিত, যেহেতু বৃত্তাকার রিংটির বক্রতা সব জায়গায় সুষম, তাই ওই রিংটির পরিধি বরাবর আধানের বন্টন সুষমভাবেই থাকবে। অর্থাৎ এই রিংটির প্রতি একক দৈর্ঘ্যে যে আধান হবে, অর্থাৎ এখান থেকে যদি 1 সেমি দৈর্ঘ্য কেটে নিই, এখান থেকে যদি 1 সেমি দৈর্ঘ্য কেটে নিই, প্রত্যেকটা স্থানে আধানের বন্টন একই থাকবে। অর্থাৎ এক্ষেত্রে আধানের যে রৈখিক ঘনত্ব হবে, যেটাকে আমরা ল্যামডা বলে চিনি, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল, সে রৈখিক ঘনত্ব এর মান হবে কনস্ট্যান্ট। হ্যাঁ, তবে এটাও জেনে রাখা উচিত, যদি বৃত্তাকার রিংটি সরু না হয়ে মোটা রিং নেওয়া হয়, তাহলে আধান পরিবাহী যেহেতু বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, সেক্ষেত্রে রৈখিক ঘনত্ব না নিয়ে ক্ষেত্রীয় ঘনত্ব, অর্থাৎ আধানের যে তলমাত্রিক ঘনত্ব, সেটাকে কাজে লাগানো যেতেই পারে। আচ্ছা, ধরে নিলাম এই হলো আমাদের 8 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার রিং। এর অক্ষস্থিত অবস্থানে এই হলো বৃত্তাকার রিংটির অক্ষ। ধরে নিলাম এই অক্ষস্থিত অবস্থানে কোনো একটা বিন্দু আছে পি বিন্দু। আমাকে এই পি বিন্দুতেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। এখানে আচ্ছা, ধরে নিলাম চার্জ আছে রিংটির উপরে কিউ, আর পাশাপাশি এখানে আধানের রৈখিক ঘনত্ব যদি ধরে নেওয়া হয় ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই এল।
হ্যাঁ, এখানে এল অবশ্য এল ইকুয়ালস টু হবে 2πr, যেহেতু আর হলো রিংটির ব্যাসার্ধ, তাহলে স্বাভাবিকভাবে পরিধি এখানে 2πr, অর্থাৎ এল ইকুয়ালস টু 2πr, ল্যামডা ইকুয়ালস টু কিউ বাই 2πr হবে এখানে। এটা প্রয়োজন হলে লেখা যেতে পারে, না হলে ল্যামডা হিসেবে ছেড়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আমি বলেছিলাম তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়ের ক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, সেটা আর কিছুই নয়, ওই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে রাখো। একক ধনাত্মক আধানটি যে বল অনুভব করবে, সেটা লব্ধি হোক আর যাই হোক, যে বল অনুভব করবে সেই বলটাই হলো ওই বিন্দু তড়িৎ প্রাবল্য। হ্যাঁ, তাহলে এই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের গণনায়, যেহেতু এখানে আধানটা বিন্দু আধান নয়, বরং আধানটা এখানে রিংটি সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই আমি যদি বৃত্তাকার এই রিংটির একটি ক্ষুদ্র অংশ ডিএল বিবেচনা করে নিয়ে ধরে নিলাম একটা ক্ষুদ্র অংশ ডিএল, এবং একক দৈর্ঘ্যে এবং এই ডিএল দৈর্ঘ্যে আধানের পরিমাণ ডি কিউ, তাহলে আমি বলতেই পারি এইভাবে ডিএল দৈর্ঘ্যে সঞ্চিত আধান ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ ডি কিউ ওভারঅল সমগ্র পরিবাহীটির পরিধি বরাবর যদি ডি কিউ আধানের সামেশন করা হয়, অর্থাৎ যেহেতু কন্টিনিউয়াস সামেশন, অর্থাৎ ইন্টিগ্রেট করা হয়, তাহলে আমরা পেতে পারি মোট আধান কিউ। হ্যাঁ, যখন তুমি এই যে সমগ্র যে আধানটা আছে বণ্টিত আধান কিউ, তার একটি ক্ষুদ্র আধান ডি কিউ বিবেচনা করা হবে, তখন ডি কিউকে একটা বিন্দু আধান হিসেবে ধরে নেওয়া যেতে পারে। আর এই বিন্দু আধান ডি কিউ থেকে যদি পি বিন্দু দূরত্ব হয়, ধরে না অক্ষস্থিত এই দূরত্ব এক্স, অর্থাৎ কুণ্ডলীর কেন্দ্রবিন্দু থেকে এক্স দূরত্ব অবস্থিত অক্ষের উপরে কোনো একটি বিন্দু পিতে প্রাবল্য নির্ণয় করতে হচ্ছে, তাহলে তুমি নিশ্চিতভাবে বলতে পারো এটা এক্স, এটা যদি আর হয় তাহলে এটা হবে √(x² + r²). অর্থাৎ বিন্দু আধান ডি কিউ এর জন্য পি বিন্দুতে যে প্রাবল্য হবে সেটা যদি হয় ডিই, তাহলে ডিই ইকুয়ালস টু দাঁড়ায় 1/4πε। একটা বিন্দু আধান কিউ থেকে আর দূরত্বে প্রাবল্য যদি হয় q/r², তাহলে এখানে হবে dq/r², বলতে x² + r² √(x² + r²) মানে দাঁড়াবে শুধু এটি। হ্যাঁ, পাশাপাশি আমি এটা বলছি যে যদি পরিবাহীটির দৈর্ঘ্য হয় ডিএল, পরিবাহীটির এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্য হয় ডিএল এবং আধানের রৈখিক ঘনত্ব যদি হয় ল্যামডা, তাহলে আমি বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু আবার dq/dl, অর্থাৎ dq ইকুয়ালস টু ল্যামডা ডিএল লেখা যেতেই পারে। ঠিক আছে, ছেড়ে দাও, ওটা পরে কাজে লাগাতে পারি। হ্যাঁ, এবার দেখে নিই একটু, এই যে ডি যে প্রাবল্য পাওয়া গেল ডিকিউ আধানের জন্য, পরিবাহীটির ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য যে আধান আছে ডিকিউ, তার জন্য প্রাবল্য পি বিন্দুতে হচ্ছে ডি ইকুয়ালস টু 1/4πε ডিকিউ বাই এই জিনিসটাই। তার দিক কোন দিকে হবে, যেহেতু এই প্লাস আধান এই বিন্দুতে অবস্থিত আধানটিকে বিকর্ষণ করছে, তাহলে ডি এর দিক হবে এটা বিকর্ষণের দিক। একইভাবে এই ডিএল এর অপোজিট ডিরেকশনে ঠিক বিপরীতে একদম, যদি এখানে আরটা ডিএল কল্পনা করি, সেখানে সঞ্চিত আধান ডিকিউ, এর জন্য প্রাবল্যের মান এই বিন্দুতে একই হবে, অর্থাৎ এই মানটাই হবে, যার দিক আসবে এই বরাবর বিকর্ষণ। হ্যাঁ, এইভাবে সমগ্র পরিবাহীর কথা যদি বলি, যে প্রত্যেকটা ডিএল এর অপোজিটে কোনো না কোনো ডিএল আছে, তাই স্বাভাবিকভাবে এই ডিএল এর জন্য এই বিন্দুতে প্রাবল্যের দিক যা হয়, এই বিন্দুতে প্রাবল্যের দিক, হ্যাঁ মানে বিকর্ষণের জন্য এই বরাবর আসছে, তো স্বাভাবিকভাবেই আমি যদি ধরে নেই যে এই ডি আর এই ডি এদেরকে যদি উপাংশে ভাগ করা হয় পি বিন্দুতে লম্ব উপাংশে, তাহলে এই কোণটাকে থিটা ধরে নিয়ে বা এই কোণটাকে থিটা ধরে নিয়ে, যেটাই হোক দুটো সেম কোণ, তাহলে এটা কোণ আসছে থিটা, ডি এর এক উপাংশ এই বরাবর আসছে ডি কস, এই বরাবর আসছে ডি সাইন। একইভাবে ডি এর এই উপাংশ আসবে ডি সাইন, এটা আসবে ডি কস। তাহলে খেয়াল করে দেখো, এখানকার যে ডি সাইন থ্রি উপাংশ আর এই ডি সাইন থ্রি উপাংশ, এরা পরস্পর বিপরীতমুখী হওয়ার জন্য প্রশমিত হবে, কিন্তু ডি কস থ্রি উপাংশ দ্বারা একমুখী হওয়ার জন্য লব্ধি প্রাবল্য জাস্ট এদের জন্য যদি বলি, এই দুটোর জন্যই, তাহলে টু ডি কস থিটা। কিন্তু এইভাবে যদি পরিবাহীর সমগ্র অংশ নেই এবং প্রত্যেকটা ডিএল এর অপোজিটে আরেকটা ডিএল এর কথা ভাবি, এখানকার ডিএল এর অপোজিটে এখানে ডিএল, এই এখানে একটা ডিএল নিয়ে তার বিপরীতে একটা ডিএল,
দেখবে প্রত্যেকটা ডিএল এর জন্য যে প্রাবল্যটা তুমি পাবে এখানে, তাতে ডিই এর সাইন থ্রি উপাংশগুলি অর্থাৎ সামেশন অফ যতগুলো ডিই সাইন থ্রি আছে ইকুয়ালস টু হবে 0। অর্থাৎ পড়ে থাকবে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য ই যদি বলি, সেটা দাঁড়াবে হলো সামেশন অফ ডিই কস থিটা। হ্যাঁ, তার মধ্যে ডিই হলো 1/4 হলো কনস্ট্যান্ট, ডি কিউ সামেশন অফ ডি কিউ আচ্ছা থাক, দাঁড়াচ্ছে হলো সামেশন অফ ডি কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইন্টু কস থিটা, বলতে এই ত্রিভুজ থেকে থিটার রেসপেক্টে আর হলো লম্ব, অর্থাৎ ভূমি হবে এক্স, অতিভুজ হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, অর্থাৎ দাঁড়াবে এখানে কস থিটা ইকুয়ালস টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। হ্যাঁ, দেখে নাও এখানে এক্স একটি কনস্ট্যান্ট আছে, কারণ আমি যেহেতু নির্দিষ্ট দূরত্বে অক্ষস্থিত কোনো একটা বিন্দুর কথাই বলেছি, পার্টিকুলার বিন্দু, সেটা পার্টিকুলার ওই বিন্দুটির জন্য এক্স এখানে কনস্ট্যান্ট, এক্স কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট, স্বাভাবিকভাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কনস্ট্যান্ট, অর্থাৎ দাঁড়াচ্ছে আমরা লিখতেই পারি 1/4 এখান থেকে আমি এখানে বলছি, অর্থাৎ দাঁড়াচ্ছে ই সমান সমান x/4 ইন্টু সামেশন অফ ডি কিউ মিনস পুরো কিউ, একদম সমগ্র আধানটাই, সামেশন অফ ডি কিউ করে পুরো রিংটাতে যে আধান আছে সেই আধানটা দাঁড়াবে কিউ বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। হ্যাঁ, এবার যদি মনে হয় যে না আমি ডি কিউকে লিখবো বা কিউকে লিখে নেব ল্যামডা ইন্টু এল বা ল্যামডা ইন্টু 2/r, সেটা দেখা যেতেই পারে। এই হলো প্রাবল্য রাশিমালা। হ্যাঁ, যাই হোক, পাশাপাশি আমি এক্ষেত্রে আর একটা কথা বলছি, আধান বন্টনের জন্য ক্রিয়াশীল বলের রাশিমালা, যেটা সৌরভ আমাকে জিজ্ঞাসা করেছিল আর কি কোশ্চেনে, যে স্যার আধান বন্টনের জন্য ক্রিয়াশীল বল কি করে পাওয়া যেতে পারে, সেটা একই রকম বিষয়। এই যে এখানে যে একটা বৃত্তাকার রিংয়ের কথা আমি বলেছি, এই বৃত্তাকার রিংটিতে আধান একটা বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে, অর্থাৎ বণ্টিত আছে। এর জন্য যদি বলি যে এই বিন্দুতে ক্রিয়াশীল বলটি কত হবে, বের করতে গিয়ে যদি চিন্তাভাবনাটাকে এইভাবে নেওয়া হয় যে আমি এই বিন্দুতে ক্রিয়াশীল কোনো একটা আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বল কত হবে, এটা বের করতে গিয়ে ফার্স্ট যদি ওই বিন্দুতে একটি তড়িৎ প্রাবল্য নির্ণয় করে নিই, যে ওই বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি হয় ই, তাতে আমি বলেছিলাম যে কোনো বিন্দু তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যদি হয় ই, তবে ওই বিন্দুতে কিউ আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বলটি হবে কিউই। অর্থাৎ এই বিন্দুর প্রাবল্য আমি পেয়েছি যেমন এখানে ই পেয়েছি, তাই স্বাভাবিকভাবে ওই বিন্দুতে কিউ আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বলটি, বা কিউ ওয়ান একটি আধানকে রাখলে তার উপর ক্রিয়াশীল বলটি হবে কিউ ওয়ান ইন্টু ই, অর্থাৎ কিউ ওয়ানের সঙ্গে জাস্ট এই রাশিমালাটিকে গুণ করলে আমি ক্রিয়াশীল বলটিকে পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তবে এটাকে সামেশন অফ ডি কস থিটা না বলে যদি ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা বলি, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারবে। আসছি আমার লাস্ট প্রবলেমে, সম্ভবত এটা দিয়েছে দেব, যদিও বুঝতে পারলাম না দেবটাকে। বলা হয়েছে তিনটি আধান কিউ ওয়ান, কিউ টু ও কিউ থ্রি একটি এল দৈর্ঘ্যের সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে অবস্থিত, প্রতিটি আধানের মান কিউ এর সমান, অর্থাৎ কিউ ওয়ান, কিউ টু আর কিউ থ্রি ইকুয়ালস টু কিউ। ত্রিভুজটির ভরকেন্দ্রে অবস্থিত ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নির্ণয় করো। দেখে নেবে একটু সেটা কি। ধরে নিচ্ছি এই হলো আমার সমবাহু ত্রিভুজটি, এটা এ বি সি একটি সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই এল। হ্যাঁ, তিনটিতেই যে আধান রাখা আছে, এ বিন্দুতে আধান কিউ ওয়ান সেটা ইকুয়ালস টু কিউ, বি বিন্দুতে কিউ, সি বিন্দুতেই কিউ, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি তিনটেই বলেছে কিউ এরই সমান। বের করতে বলেছে এই যে ত্রিভুজটির যে ভরকেন্দ্র অর্থাৎ মধ্যমাত্রয়ের ছেদবিন্দু, এই যে ভরকেন্দ্র আছে, আমাকে বলছে ভরকেন্দ্র যদি ক্যাপিটাল কিউ আধানে রাখা হয় তাহলে ওর উপর ক্রিয়াশীল বলের পরিমাণ নির্ণয় করো। ধরে নাও ভরকেন্দ্রটি হলো ও বিন্দু। হ্যাঁ, এখানে
ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল বল বের করতে গিয়ে ফার্স্ট যদি আমি এই আধানের জন্য এই কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা নির্ণয় করে নিই, যে এ বিন্দুতে অবস্থিত আধান কিউ ওয়ানের জন্য ও বিন্দুতে অবস্থিত আধান ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল বলটি কত, তা যদি হয় F1, সাপোজ এটা F1, তাহলে F1 ইকুয়ালস টু হবে 1/4πε0 শূন্য মাধ্যম হলে, আর যে কোনো মাধ্যম 1/4πε ইন্টু আধান দ্বয়ের গুণফল কুলম্বের সূত্রানুসারে। আধান দ্বয়ের গুণফল বলতে স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই এই দূরত্বের স্কোয়ার। এবার এই দূরত্ব বলতে এও, আচ্ছা লিখে নিলাম এও তার স্কোয়ার। হ্যাঁ, একটু জেনে রাখা উচিত এখানে এও বিও আর সিও, এও সমান সমান বিও সমান সমান সিও। হ্যাঁ, যেহেতু ও বিন্দুটি এই মধ্যমাটিকে 2:1 অনুপাতে ভাগ করে, তাহলে মধ্যমাটির দৈর্ঘ্য কত আমরা জানি, এটি সমান সমান দাঁড়াবে, মধ্যমাটির দৈর্ঘ্য হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা, অর্থাৎ √3/2 ইন্টু বাহু এল, এটা উচ্চতার দৈর্ঘ্য, তাকে 2:1 অনুপাতে ভাগ করে, অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য হবে 3/2 ভাগ, এটা 2:1, অর্থাৎ এটা হবে টোটাল বাহুটির 3/2 এই বাহুটি, অর্থাৎ দাঁড়াচ্ছে হলো L/√3। এও বিও সিও প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, এই বাহু অ্যান্ড এই বাহু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দাঁড়াচ্ছে আমার L/√3 করে, অর্থাৎ এখানে আমি পেয়েছি F1 এর রাশিমালাটি 1/4πε ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই L/√3 তার হোল স্কোয়ার, অর্থাৎ L স্কোয়ার উপরে হবে 3। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারলে। আমি বলছি এই যে পাশাপাশি F1 এর যদি দিকটা একটু দেখে নিই, সেই F1 এর দিকটা হবে এ থেকে ও এর দিকে, সাপোজ এই বরাবর, এটা হলো F1 এর দিক। হ্যাঁ, একইভাবে বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ও বিন্দুতে ক্রিয়াশীল বল কত হবে, সেটা যদি হয় F2, তার পরিমাণ এইটাই হবে সেম, অর্থাৎ এইটাই পাবো আমরা। একইভাবে সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য যদি ক্রিয়াশীল বল, এটা এ বিন্দুর জন্য, এটা বি বিন্দুতে অবস্থিত আধানের জন্য, এটা সি বিন্দুতে অবস্থিত আধানের জন্য ক্রিয়াশীল বল যদি F3 হয়, তার পরিমাণও একটু খেয়াল করে দেখো, যে এই বিন্দুতে অবস্থিত আধান স্মল কিউ এর জন্য এখানে ক্রিয়াশীল বলটা যদি বলি, তাহলে আধান দ্বয়ের গুণফল হবে কিউ কিউ বাই দূরত্বের স্কোয়ার সিও, যেহেতু সিওটা হলো L/√3, তার হোল স্কোয়ার ওটাই দাঁড়াবে, অর্থাৎ এই জিনিসটি দাঁড়াবে। অর্থাৎ এখানে F1 F2 আর F3 এর সংখ্যাগত মানে একই হলো। ক্রিয়াশীল বল যদি একটু খেয়াল করে দেখি, এ বিন্দুতে অবস্থিত আধানের জন্য ক্রিয়াশীল বল F1 এর দিকে এটা, বি বিন্দুতে অবস্থিত আধানের উপর ক্রিয়াশীল বল এটার জন্য হবে F2 এর দিকে এটা, F3 এর দিক দাঁড়াবে এটা F2, এটা F3। স্বাভাবিকভাবে এখন এই F1 F2 আর F3 এই তিনটা বলের লব্ধি এখানে বের করলে সেটাই হবে আমাদের নির্ণেয় বল। হ্যাঁ, আমি ফার্স্ট দেখে নিচ্ছি F2 যে বলটা আছে, এই যে F2 আর এই যে F3, তার লব্ধিটা কত হবে। হ্যাঁ, এখানে কোনো সন্দেহ নেই যে এই বিন্দুটিতে এই যে তিনটা দিক দেখানো হলো, এই মধ্যমার সঙ্গে এই মধ্যমার মধ্যবর্তী এই যে কোণটি, এটা হবে 120 ডিগ্রি। আর তাতে F1 আর F2 আর F3 এর লব্ধি যদি বলি সাপোজ F প্রাইম, তাহলে F প্রাইম ইকুয়ালস টু দাঁড়াবে √F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার প্লাস 2F2 F3 cos 120। F2 আর F3 এর মান সমান, তাই আমি লিখতে পারি এটা 2F2 স্কোয়ার প্লাস 2F2 স্কোয়ার cos 120 মাইনাস হাফ, অর্থাৎ এই 2 আর এই 2 কেটে গিয়ে এটা দাঁড়াচ্ছে মাইনাস F2 স্কোয়ার, অর্থাৎ দাঁড়াবে √F2 স্কোয়ার, দাঁড়াবে √F2 স্কোয়ার বলতে আলটিমেট F2, অর্থাৎ F প্রাইমটা F2 এর সমান, আর F2 মানে আবার সেটা F1, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের গণনায় F2 আর F3 এর যে লব্ধি বলটা হবে, F2 আর F3 এর সেই লব্ধি বলটার দিক তো দাঁড়াবে সামুদ্রিকের কর্ণ বরাবর এই বরাবর, সেটার মানও F1 এরই সমান। এবং ফাইনালি এটা যদি F1 হয় আর এটাও যদি F1 হয় বিপরীতমুখী, তাহলে এই বিন্দুতে লব্ধি ফল হবে 0, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স ও বিন্দুতে যেটা আমরা পাচ্ছি রেজাল্টেন্ট ফোর্স,
সেটা ইকুয়ালস টু হবে 0। হ্যাঁ, আশা করি বুঝতে পারলে। এইটুকুই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের সমস্যাগুলির উত্তর আর কি। নেক্সট